গুড মর্নিং এভরিওয়ান। মন্দিরা আজ থেকে জয়েন করছে, তো মন্দিরা একটু ইন্ট্রোডিউস কর নিজেকে। মন্দিরা কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, গুড মর্নিং দাদা, গুড মর্নিং সবাইকে। আমি সিইউ যোগমায়া দেবী ক্যাম্পাস থেকে এমএসসি করেছি, আর তাছাড়াও আমি কিছু কোর্সেস করেছি। আমি তোমাকে বলেছি যে আমি সিএসআইআর আইআইসিবির সাথে কিছু কোর্সেস করেছি, তাছাড়া আমি বায়ো ইনফরমেটিক্স ল্যাবে যেতাম। নতুন আবার এসডিপি তে করব ক্লাস। এছাড়াও আমি একটু ইচ্ছা আছে যে ক্যান্সার বায়োলজি বা মলিকিউলার বায়োলজির উপর পিএইচডি করার, তো সেই জন্যই আমার তোমার কাছে জয়েন করা। ওকে, তো তুই যোগমায়া দেবী কোন ডিপার্টমেন্ট? বটনি। ইয়েস দাদা, হ্যাঁ বটনি। অঙ্কন তুই চিনিস মন্দিরাকে? না দাদা, চিনি না। মেবি তোদের সিনিয়র অনেকটা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ওকে। আচ্ছা, আগের দিন আচ্ছা দাঁড়া এক মিনিট। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার হয়েছে তো? হ্যাঁ দাদা। ওকে, তো আগের দিন আমরা বি সেলের ব্যাপারটা দেখেছিলাম। বি সেল কীভাবে অ্যাক্টিভেট হয় এবং কীভাবে ডিফারেন্সিয়েট করে, প্রলিফারেট করে, এগুলো সবই দেখেছিলাম। অ্যান্ড কমপ্লিমেন্ট সিস্টেমের ব্যাপারে জেনেছিলাম। তো কমপ্লিমেন্ট সিস্টেম বেসিক্যালি আমাদের যে সেল মেডিয়েটেড ইমিউনিটি তাকে অ্যাসিস্ট করে, সেটা আমরা দেখেছিলাম। তো এখানে আমরা আজকে যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে সেল মেডিয়েটেড এফেক্টর রেসপন্সেস। তো সেল মেডিয়েটেড এফেক্টর রেসপন্স বলতে যে জিনিসটাকে বোঝানো হয় সেটা হচ্ছে যখন কোনো মানে ইমিউনিটির রিলেটেড কোনো সেল ডাইরেক্টলি কোনো রোলে পার্টিসিপেট করে। ওকে, ইন আ সেন্স যে যখন বি সেল আমাদের ইমিউন সিস্টেমে পার্টিসিপেট করে তখন বি সেল কিন্তু ডাইরেক্টলি কোনো কিলিং বা কিছু করে না, বি সেল অ্যান্টিবডি সিক্রেট করে। সেই সিক্রেটেড অ্যান্টিবডিটা কোনো একটা কাজ করে। ওকে, বাট সেল মেডিয়েটেড এফেক্টর রেসপন্স মানে হচ্ছে যেখানে কোনো একটা সেল ডাইরেক্টলি কোনো একটা এফেক্টর রেসপন্স প্রডিউস করছে। ঠিক আছে, তো এরকম গুড মর্নিং পৌলমী। তো আজকে যেটা আমরা স্টার্ট করছি সেটা হচ্ছে সেল মেডিয়েটেড এফেক্টর রেসপন্সেস। তো যেটা আমি বলছিলাম যে সেল মেডিয়েটেড এফেক্টর রেসপন্স বলতে বেসিক্যালি বোঝানো হয় যখন কোনো একটা সেল মানে ইমিউনিটি, আমাদের যে ইমিউনিটির যে সেলগুলো, সেই সেলগুলো যখন ডাইরেক্টলি কোনো একটা রোল প্লে করে, ডাইরেক্টলি কোনো একটা সেল কিলিং বা প্যাথোজেন কিলিংয়ে রোল প্লে করে, তখন তাকে সেল মেডিয়েটেড এফেক্টর রেসপন্স বলে। ওকে, তো সেই জন্য এই সেল মেডিয়েটেড এফেক্টর রেসপন্সেস এই যে ব্যাপারটা, তার মধ্যে কোন কোন সেল পড়ে। হ্যাঁ পৌলমী, কিছু বলবি? ওকে, তো তার মধ্যে যে সেলগুলো পড়ে প্রথমত মেজরলি আমরা যার উপর এখানে ফোকাস করব সেটা হচ্ছে CD8 প্লাস সেলস, মানে মানে কিলার টি সেলস, বেসিক্যালি সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস। ওকে, তারপরে যেটার উপর আমরা মানে স্টাডি করব সেটা হচ্ছে NK সেলস আর ন্যাচারাল কিলার সেলস। আর
তাছাড়াও কিছু নন লিম, এবার এরা হচ্ছে লিম্ফয়েড এফেক্টর সেলস, ওকে, মানে টি লিম্ফোসাইটস বা এনকে সেলস। এবার এনকে সেলস অনেকটা টি মানে টি লিম্ফোসাইটসের মতো, মানে মরফোলজিক্যালি যদি আমরা বলি বা কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্সের দিক থেকে যদি বলি, বাট আবার অনেক ক্ষেত্রে আলাদা, সেটা আমরা দেখবো পরে। আর নন লিম্ফয়েড এফেক্টর সেলস যদি বলি তাহলে তার মধ্যে পড়ে ম্যাক্রোফেজেস, নিউট্রোফিলস অ্যান্ড ইওসিনোফিলস, ওকে। এইগুলো একটু ভালো করে মাথায় রাখবে। তো আমরা জানি ব্যাপারটা যে ম্যাক্রোফেজ, নিউট্রোফিল এরা প্যাথোজেনকে এনগালফ করতে পারে থ্রু ফ্যাগোসাইটোসিস অ্যান্ড দেন প্যাথোজেন কিলিং করতে পারে। অ্যাপোপ্টোটিক যে সেলসগুলো তাদেরকেও এনগালফ করতে পারে ম্যাক্রোফেজেস এবং তাদেরকে ডেস্ট্রয় করে, এইগুলো করে থাকে। সো এই যে এই এনকে সেলস, যেটা ইন্টারেস্টিংলি এনকে সেলস হচ্ছে আমাদের এফেক্ট মানে সেল মেডিয়েটেড এফেক্টর রেসপন্সের ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ওকে, ফার্স্ট লাইন অফ ডিফেন্স। কিন্তু এর কিন্তু কোনো রকম অ্যান্টিজেন স্পেসিফিসিটি নেই। তাহলেও কিভাবে, মানে কি স্পেসিফিসিটি আছে তার, কি কিলিং, কিভাবে কিলিংটা করে এক্স্যাক্টলি সেটা দেখবো আমরা। কিন্তু এনকে সেলসের পরের লাইন অফ ডিফেন্স হচ্ছে আরও সফিস্টিকেটেড একটা ডিফেন্স সিস্টেম, সেটা হচ্ছে সাইটোটক্সিক টি মানে কিলার টি সেলস মেডিয়েটেড এফেক্টর রেসপন্স, ঠিক আছে। তো এখানে একটা কথা বলেছে যে হিউমারাল রেসপন্স আর সেল মেডিয়েটেড ইমিউনিটি ডিস্টিংক্ট হলেও একদম কমপ্লিটলি ইন্ডিপেন্ডেন্ট নয়, তারা একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট। সেটা কেন, সেটা মানে ইন শর্ট যদি বলি, সেটা হচ্ছে সেল মেডিয়েটেড যে ইমিউনিটি, তার যে সেলসগুলো, সেই সেলগুলো হিউমারাল রেসপন্সকে অ্যাসিস্ট করে। আবার হিউমারাল রেসপন্সের যে মানে এফেক্টর মলিকিউল, সেটা হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি আবার কি করে, এই সেল মেডিয়েটেড ইমিউন মানে এফেক্টর রেসপন্সকে অ্যাসিস্ট করে। কারণ আমরা জানি যে অ্যান্টিবডি অলরেডি দেখেছি যে কোনো একটা অ্যান্টিজেন বা প্যাথোজেনকে অপসোনাইজ করতে পারে, মানে তাকে বাইন্ড করে, তার চারিদিকে বাইন্ড করে ঘিরে ধরে তাকে। এবং এই যে সেল মেডিয়েটেড এফেক্টর রেসপন্স যে সেলগুলো টেক পার্ট করে, তাদের এই অ্যান্টিবডি বাইন্ডিং রিসেপ্টর আছে, ঠিক আছে। তো অ্যান্টিবডির কনস্ট্যান্ট রিজিয়নকে বাইন্ড করে পুরো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সটাকে এনগালফ করে নেয়, ওকে। সো এইভাবে হিউমারাল রেসপন্স কিন্তু আবার সেল মেডিয়েটেড ইমিউনিটিকে মানে ফর্টিফাই করে বা অ্যাসিস্ট করে। সো সেল মেডিয়েটেড ইমিউনিটি বেসিক্যালি মেজরলি যে রোলগুলো প্লে করে, তার মধ্যে যেটা মানে যে সেলগুলোকে কিল করার জন্য এদের মেজর রোল, তার সেগুলো হচ্ছে অ্যালোজেনিক সেলস। অ্যালোজেনিক কথাটার মানে জানিস তোরা? কেউ জানিস? অ্যালোজেনিক কথাটা অনেক জায়গায় আসে কিন্তু, মানে সিনজেনিক, অ্যালোজেনিক, মানে ডিফারেন্ট কোনো ইন্ডিভিজুয়ালের সেল, ঠিক আছে। তো সেরকম অ্যালোজেনিক সেল যদি হয় বা ম্যালিগন্যান্ট সেল যদি হয়, আমরা অলরেডি এটা নিয়ে কথা বলেছি যে ম্যালিগন্যান্ট সেলস বা টিউমার সেলস যেগুলো, সেগুলো মানে অল্টার সেলস হয় এবং তাদেরকে কিল করার জন্য সাইটোটক্সিক টি লিম্ফোসাইট রোল প্লে করে। ভাইরাল ইনফেক্টেড সেলস হয়, কেমিক্যালি কনজুগেটেড সেলস হয়। ভাইরাল ইনফেক্টেড সেলসের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভাইরাল প্রোটিনসগুলো যেগুলো সেলের মধ্যে প্রডিউসড হচ্ছে, ঠিক আছে, সেইগুলো ক্লাস 1 MHC থ্রু দিয়ে সেল সারফেসে রিপ্রেজেন্টেড হয় এবং সেটাকে ডিটেক্ট করে হচ্ছে CD8 প্লাস সাইটোটক্সিক টি সেলস। এবং দেন ওই ভাইরাল ইনফেক্টেড সেলস এবং টি সেলের কনজুগেশন হলে টি সেল ভাইরাল ইনফেক্টেড সেলটাকে কিল করে, ঠিক আছে। এই হচ্ছে বেসিক ফান্ডাগুলো। এবার
আমরা একটু ডিটেলে জিনিসগুলো দেখব, ঠিক আছে? তো এত অবধি যেগুলো বললাম সেগুলো কিন্তু মানে সেগুলো থেকে কিন্তু এক্সামে শর্ট কোশ্চেন দেয়, মানে ডিবিটি বা সিএসআই এর যে বি পোর্শন সেখানে কোশ্চেন্স দেয়, ওকে, বা গেটেও দিতে পারে সেই হিসেবে। আচ্ছা, এবার একটু ডিটেলে যদি আমরা দেখি তো এই যে এফেক্টর সেলসের প্রপার্টিজ কি, মানে এফেক্টর সেলস কিন্তু জাস্ট CD8 টি সেলসের ক্ষেত্রে ব্যবহার করা হয় না এক্স্যাক্টলি। এফেক্টর টি সেলস মানে হচ্ছে যে সেলটা কোনো একটা কাজ করছে, মানে লিম্ফোসাইটস বা এই ইমিউনোলজিক্যাল যে সেলসগুলো, সেই সেলসগুলো কিন্তু মানে ডরমেন্ট কন্ডিশনে থাকে বা নাইভ কন্ডিশনে থাকে, ঠিক আছে? তাদেরকে অ্যাক্টিভেট করতে হয়, চার্জড আপ করতে হয়, দেন তারা এফেক্টর সেলসে কনভার্টেড হয়, ওকে। তো এফেক্টর সেলসের মধ্যে কিন্তু টি সেলসের ক্ষেত্রে মানে হেল্পার সেলসও পড়ে, আবার সাইটোটক্সিক সেলসও পড়ে। এবার আমরা এখানে বেসিক্যালি সাইটোটক্সিক সেলস নিয়েই কথা বলবো মেজরলি, কারণ হেল্পারের ব্যাপারটা আমরা আগেও দেখেছি, ঠিক আছে? হেল্পার কিভাবে অ্যাক্টিভেটেড হয় থ্রু এপিসিস সেটা আমরা অলরেডি দেখেছি। তো এবং এটা বলেছিলাম যে হেল্পার টি সেল আবার সাইটোটক্সিক টি সেলকে অ্যাক্টিভেট করে ইন রিটার্ন, ঠিক আছে? এবার মেজর কি কি প্রপার্টি হয় যে একটা নাইভ সেল থেকে একটা এফেক্টর সেল কিভাবে আলাদা হয়? মরফোলজিক্যালি মোটামুটি সেম হয়, বা আলাদা কিভাবে হয় সেটা হচ্ছে যখন কোনো একটা অ্যান্টিজেনের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে একটা টি সেলকে অ্যাক্টিভেটেড হতে হয়, তখন যদি সেটা মানে নাইভ টি সেল হয় বা প্রথমবার অ্যান্টিজেনের সঙ্গে এনকাউন্টার করছে, তাহলে তার অ্যাক্টিভেশনের রিকোয়ারমেন্ট অনেক বেশি হয়, ঠিক আছে? এবং সেল অ্যাডিশন মলিকিউল তার বেশি থাকে না, বা অ্যাক্টিভেশনের রিকোয়ারমেন্ট বেশি হয় ইন আ সেন্স শুধু জাস্ট এমএইচসি অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে ইন্টারাক্ট করলেই হয় না, তার সঙ্গে আরও কিছু মানে কো স্টিমুলেশন দরকার হয়। কিন্তু সেই যে স্ট্রিনজেন্ট অ্যাক্টিভেশন রিকোয়ারমেন্টসগুলো, অতগুলো যে অ্যাক্টিভেশন রিকোয়ারমেন্টস আগের দিন আমরা দেখেছিলাম, সেইগুলো এফেক্টর সেলসের ক্ষেত্রে কিন্তু দরকার হয় না। একবার একটা সেল যদি এফেক্টর সেলে কনভার্টেড হয়ে যায়, তাহলে সেটা কিন্তু জাস্ট একটা এমএইচসি অ্যান্টিজেনের সঙ্গে ইন্টারাক্ট করলেই মানে ও একটা অ্যাক্টিভেশন সিগন্যাল পেয়ে যায় কাজ করার জন্য, ঠিক আছে? মানে এফেক্টর সেলসের ক্ষেত্রে অ্যাক্টিভেশন সিগন্যালটা হচ্ছে জাস্ট আ গো সিগন্যাল, মানে ফাংশনটা করার জন্য, ঠিক আছে? প্লাস এফেক্টর সেলসের বেশি সেল সারফেস অ্যাডিশন মলিকিউল থাকে, সো এফেক্টর সেলস আরও ভালোভাবে এপিসি বা কোনো একটা মানে ম্যালিগন্যান্ট সেল তার সঙ্গে আরও ভালোভাবে কনজুগেট করতে পারে, ঠিক আছে, বাইন্ড করতে পারে। সো মানে যে সেলটাকে এফেক্টর সেল কিল করতে চায়, ধর সিটিএল এর ক্ষেত্রে যদি বলি, তাহলে সেটার সঙ্গে আরও ভালো করে বাইন্ড করতে পারলে সেটাকে আরও বেটার কিল করতে পারে, ঠিক আছে? এবং এফেক্টর সেলসের ক্ষেত্রে কি হয় যে এই যে এফেক্টর সেলস মানে সাইটোটক্সিক টি লিম্ফোসাইটসও কোনো একটা মেথডে একটা সেলকে কিল করে, তো সেই যে মলিকিউলসগুলো থ্রু দিয়ে কোনো একটা সেলকেও কিল করছে, সেই মলিকিউলসগুলো এফেক্টর সেলসের ক্ষেত্রে রেডি টু গো থাকে, ঠিক আছে? নাইভ টি সেলসের ক্ষেত্রে কিন্তু সেগুলো রেডি টু গো থাকে না, তারা অ্যাক্টিভেটেড হলে তারপরে গিয়ে প্রডিউসড হয় ওই মলিকিউলসগুলো। কিন্তু এফেক্টর সেলসের কাছে রেডি টু গো থাকে, ও জাস্ট ওই অ্যাক্টিভ মানে গো সিগন্যালটা পেলেই, মানে অ্যান্টিজেনের থেকে গো সিগন্যালটা পেলেই ও জাস্ট ওই সলিউবল বা মেমব্রেন বাউন্ড মলিকিউলসগুলোকে কাজে লাগায়, ওকে। এবার অ্যাক্টিভেশন রিকোয়ারমেন্টস কম কেন, এখানে অনেক কিছু লেখা আছে, আমি যতটা সম্ভব কনসাইজ করে বলছি। সেটা হচ্ছে যে তোদের
এটা নিশ্চয়ই মনে আছে এবং আমি একটু আগে বললামও যে যখন কোনো একটা টি সেল প্রথমবার অ্যাক্টিভেটেড হচ্ছে, ঠিক আছে, মানে পেরিফেরি থেকে প্রথমবার অ্যাক্টিভেটেড হচ্ছে, নাইভ টি সেল থেকে কনভার্টেড হচ্ছে এফেক্টর সেলসে, তখন মানে এই যে অ্যাক্টিভেশন সিগন্যাল, এটা টোটাল 3টে সিগন্যাল লাগে, তাই তো? একটা সিগন্যাল লাগে হচ্ছে এমএইচসি অ্যান্টিজেন এই কমপ্লেক্সটা থেকে, একটা সিগন্যাল আসে হচ্ছে কোনো একটা কো-রিসেপ্টর মলিকিউল, যেমন CD28B7, এই এই এরকম একটা কম্বিনেশন থেকে, আর একটা হচ্ছে ফ্রম সাইটোকাইনস, ঠিক আছে, সেটার থেকে লাগে। এই 3টে টোটাল সিগন্যাল লাগে, ঠিক আছে। একটা প্রথম দুটো মানে সেলটাকে কম্পিটেন্ট করে এবং থার্ডটা মানে সাইটোকাইনটা সেলটাকে অ্যাজ এ প্রোগ্রেশন সিগন্যাল দেয় ফর প্রলিফারেশন অ্যান্ড দেন ফার্দার ডিফারেন্সিয়েশন। ওকে, বাট এই এফেক্টর টি সেলসের ক্ষেত্রে এত কিছু লাগে না। তার কারণ হচ্ছে মানে তোদের আই গেস মানে টি সেলের যে সেল সিগন্যালিংটা সেটা মনে আছে, অ্যান্ড মানে যখন অ্যান্টিজেনের সঙ্গে ইন্টারাক্ট করে এমএসসি অ্যান্টিজেনের সঙ্গে, তখন ইন্ট্রাসেলুলার যে সেল সিগন্যালিংটা সেটা মনে আছে। তো প্রথমে দিকেই যে মানে টাইরোসিন কাইনেসগুলোকে অ্যাক্টিভেটেড হতে হয়, যেমন এলসিকে, এফআইএন, এই যে টাইরোসিন কাইনেসগুলো অ্যাক্টিভেটেড হয়, এদের অ্যাক্টিভেশনটা ডিপেন্ড করে এদের ডিফসফোরাইলেশনের উপরে, ঠিক আছে। তো ডিফসফোরাইলেশনটা করে কে? করে হচ্ছে এই CD45 বলে একটা মলিকিউল। ওকে, এবার CD45 এর দুটো অল্টারনেটিভ আছে, মানে থ্রু অল্টারনেটিভ স্প্লাইসিং দুটো আইসোফর্ম তৈরি হয়। একটাকে বলে CD45RA, একটাকে বলে CD45RO। ওকে, এবার নাইভ টি সেলসের ক্ষেত্রে মেজারলি এই CD45RA থাকে, আর এফেক্টর টি সেলস বা লেটস এ মেমোরি টি সেলসের ক্ষেত্রে এই CD45ROটা প্রিডমিনেন্ট হয়। ওকে, মানে CD45RAও থাকে, বাট সেটা অ্যামাউন্টটা কমে যায় এফেক্টর টি সেলস বা মেমোরি টি সেলসের ক্ষেত্রে, ঠিক আছে। এবার এই CD45ROর যে মানে যে প্রপার্টিটা, সেটা হচ্ছে এই CD4 বা 8 এর সঙ্গে বেটার অ্যাসোসিয়েশন, ঠিক আছে। তো CD4 হেল্পার টি সেলের ক্ষেত্রে থাকে, CD8 কিলার টি সেলসের ক্ষেত্রে থাকে, হোয়াট এভার ইট ইজ। এই যে CD4 বা 8 যে মলিকিউলটা, মানে যেটার সঙ্গে এই এলসিকে, এফআইএন এরা ইন্টারাক্ট করে এবং তারপরে ফার্দার এরা গিয়ে অন্যান্য মানে যেগুলো তোর অ্যাডাপ্টার মলিকিউল সেগুলোকে ফসফোরাইলেট করে ফর মানে সিগন্যাল প্রপাগেশন। সেই যে CD4 বা 8 তার সঙ্গে এই CD45ROটা বেটার ইন্টারাক্ট করে। তো যেহেতু বেটার ইন্টারাক্ট করে দেন দ্য RA আইসোফর্ম, তাই জন্য ওরা এই মানে CD45ROটা এই এলসিকে বা এফআইএনকে বেটার অ্যাক্টিভেট করতে পারে। তো তাই জন্য নাইভ টি সেলসের থেকে এফেক্টর টি সেলসের অ্যাক্টিভেশনটা অনেক তাড়াতাড়ি হয়, ঠিক আছে, এবং অনেক বেটার হয়। এইটা হচ্ছে মেজর রিজন। এবং এই CD45RO আর আর এর ব্যাপারে এতক্ষণ কেন বললাম, তার কারণ এটা কিন্তু কোশ্চেনে আসে, ঠিক আছে। তো এটা ভালো করে মনে রাখবি এবং গুলিয়ে ফেলবি না যে এফেক্টর টি সেলসের ক্ষেত্রে কোনটা থাকে, ভালো করে মনে রাখবি, আর ওটা এফেক্টর টি সেলসের ক্ষেত্রে থাকে, ঠিক আছে। এবার সেল অ্যাডিশন মলিকিউলের ব্যাপারে বেশি কিছু আমার বলার নেই, এটা আমি অলরেডি বললাম যে সেল অ্যাডিশন মলিকিউল এফেক্টর সেলসের ক্ষেত্রে বেশি থাকে দ্যান দ্য নাইভ টি সেলস। সো বেটার অ্যাটাচমেন্ট হয় কোনো একটা মানে যে সেলের সঙ্গে এফেক্টর টি সেলস অ্যাটাচড হচ্ছে তার সঙ্গে অনেক বেটার অ্যাটাচমেন্ট হয়, ঠিক আছে।
এবার হচ্ছে এফেক্টর মলিকিউলস। ওকে, এবার এফেক্টর টি সেলস মানেই কিন্তু তার এফেক্টর মলিকিউল থাকতে হবে। এবার যদি আমরা সাইটোটক্সিক টি লিম্ফোসাইটসের কথা এখানে বলি, কারণ এক্ষেত্রে হেল্পার টি সেলসের কথা কেন বলা হচ্ছে না, কারণ হেল্পার টি সেলস মানে অবভিয়াসলি আমরা জানি ও হেল্প করে, সো ও ডাইরেক্টলি সেল কিল তো করে না, ও কিছু সাইটোকাইনস সিক্রিট করে। তো ওর এফেক্টর ফাংশনটা হচ্ছে যে সাইটোকাইন সিক্রিট করা, ঠিক আছে? তো টি হেল্পার সেল সাইটোকাইন মানে অ্যাক্টিভেটেড ও এফেক্টর সেলস হলে ও সাইটোকাইন সিক্রিট করে এবং সেটা গিয়ে অন্যান্য সেলকে অ্যাক্টিভেট করে। কিলার টি সেলসের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে সেল কিল কিভাবে করে তার জন্য যে এফেক্টর মলিকিউলসগুলো, একটা হচ্ছে ফ্যাস লাইগ্যান্ড, ঠিক আছে? এবার ফ্যাস লাইগ্যান্ড আমরা জানি যে মেমব্রেন বাউন্ড একটা মলিকিউল হয় মেনলি, ঠিক আছে? সিক্রেটেড ফ্যাস লাইগ্যান্ডও কিন্তু হয়, কিন্তু সেটা এই ক্ষেত্রে প্রিডমিনেন্ট নয়। ওকে, এই ক্ষেত্রে যে ফ্যাস লাইগ্যান্ডটা প্রিডমিনেন্ট সেটা হচ্ছে মানে মেমব্রেন বাউন্ড ফ্যাস লাইগ্যান্ড। তো ফ্যাস লাইগ্যান্ড কি করে কেউ বলতে পারবি? মানে ফাংশনটা কি? প্রসেস করা। অ্যাপোপ্টোসিস করা কার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে? ওই ফ্যাড রিসেপ্টর যে থাকে ওগুলো সেই ডেথ রিসেপ্টর থাকে না, মানে যেটা হুম। তোমার ওই সেলুলার পাথওয়ে দিয়ে যেটা হয়, ঠিক। রিসেপ্টরের সাথে ডেথ রিসেপ্টর এসব থাকে অনেক কিছু। হ্যাঁ, ফ্যাস বেসিক্যালি ফ্যাসের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, ফ্যাস লাইগ্যান্ড মানে ফ্যাস লাইগ্যান্ডের রিসেপ্টরের নাম হচ্ছে ফ্যাস, এফএস। তো ফ্যাসের সাথে তুই যেগুলো বললি সেগুলো থাকে, ঠিক আছে? ওকে ওকে। মানে ওটা ইন্ট্রাসেলুলার পার্ট। ওকে, তো এইভাবে একটা মানে মানে সিটিএল যখন কোনো একটা মানে সেলের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, তো সেই সেলটার ফ্যাস যে রিসেপ্টর তার সঙ্গে ফ্যাস লাইগ্যান্ড বাইন্ড করলে সেই সেলটার অ্যাপোপ্টোসিস হয়। আর আরেকটা ভাবে সিটিএল কোনো একটা সেলের অ্যাপোপ্টোসিস করাতে পারে, সেটা হচ্ছে থ্রু সিক্রেটিং সাইটোটক্সিন। এখানে সাইটোটক্সিন মানে দুটোই মেনলি সাইটোটক্সিন বোঝানো হয়, সেটা হচ্ছে পারফোরিন অ্যান্ড গ্র্যানজাইমস। এবার এদের মোড অফ অ্যাকশন বা মোডাস অপারেন্ডি কি সেটা আমি পরে বলছি। আর দুটো সাইটোকাইনও সিক্রেট করে। সো এই দুটো সাইটোকাইন একটু ভালো করে মনে রাখবি যে সিটিএল দুটো সাইটোকাইন সিক্রেট করে, একটা হচ্ছে আইএফএন গামা, একটা হচ্ছে টিএনএফ বিটা, ঠিক আছে? এবার এই আইএনএফ গামা আর টিএনএফ বিটার মানে মেজর রোলটা কি, সেটা হচ্ছে এরা বেসিক্যালি কি করে, ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেট করতে পারে, ঠিক আছে? তো যেখানে টি সেল ফাংশন করছে সেখানে টি মানে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট চায় যে ম্যাক্রোফাজও তার সঙ্গে মানে কাজ করুক, ঠিক আছে? ম্যাক্রোফাজকে কেন দরকার হয়, তার কারণ ধর যখন কোনো একটা মানে সেলের অ্যাপোপ্টোসিস হচ্ছে তখন সেই অ্যাপোপ্টোটিক সেলসগুলো বা ডেব্রিসগুলোকে তো ক্লিয়ার আউট করার দরকার, তো সেইটার জন্য ম্যাক্রোফাজকে লাগে। তো সিটিএল মানে স্পেসিফিক্যালি কোনো বা কিছু সেলসকে কিল করে এবং ম্যাক্রোফাজ সেই মানে কিল্ড বা অ্যাপোপ্টোটিক সেলসগুলোকে ক্লিয়ার আউট করে। ওকে, এবার সাইটোটক্সিক টি লিম্ফোসাইটসের ব্যাপারে কিছু আরও ইনফরমেশন, সেরকম কিছু না, তোরা অলরেডি জানিস মানে সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস দাদা বলছি যে ন্যাচারাল কিলার সেলসও তো তোমার পারফোরিনস আর গ্র্যানজাইম দিয়ে কিল করে, তাই হ্যাঁ না? হ্যাঁ, ন্যাচারাল কিলার সেল আর সিটিএল এর মোড অফ অ্যাকশনটা সেম, ঠিক আছে? জাস্ট স্পেসিফিসিটির কিছু ডিফারেন্স আছে এবং সেটা খুবই ইম্পর্ট্যান্ট, সেটা আমি বলবো। তো সিটিএল এর অবভিয়াসলি আমরা আগেও দেখেছি এটা CD8 পজিটিভ হয় এবং ক্লাস 1 MHC রেস্ট্রিক্টেড হয়, ঠিক আছে? তাও কিন্তু লোকজন গুলিয়ে ফেলে এটা, তো প্লিজ গুলাস না এক্সামের সময়।
হ্যাঁ, এবার সিটিএল এর ক্ষেত্রে আমরা বলেছি খুব লেস স্ট্রিনজেন্ট একটা রিকোয়ারমেন্ট আছে অ্যাক্টিভেশনের, বাট মানে সিটিএল যখন মানে ধর মানে এখানে সিটিএল পি মানে বোঝানো হচ্ছে মানে প্রিকারসার, ঠিক আছে? তো যখন ওটা প্রিকারসার ফর্মে থাকে সিটিএল, তখন ও কিন্তু এই IL-2 রিসেপ্টর এক্সপ্রেস করে না, ঠিক আছে? যখন ও অ্যাক্টিভেটেড হয় থ্রু ইন্টারাকশন উইথ অ্যান্টিজেন মানে MSC অ্যান্টিজেন, তখন ও IL-2 রিসেপ্টর এক্সপ্রেস করে এবং টু সাম এক্সটেন্ট IL-2 ও নিজে সিক্রেট করে, বাট সেটা সাফিসিয়েন্ট হয় না। তো সিটিএল এর প্রলিফারেশন এবং ফুল অ্যাক্টিভেশনের জন্য যে IL-2টা দরকার হয় সেটা সিক্রেট করা হচ্ছে টি হেল্পার সেল, ঠিক আছে? তাই জন্য এই সিটিএল এর মানে অ্যাকশনের জন্যও কিন্তু হেল্পার টি সেলের দরকার হয়। ওকে, তো এরকম নয় যে হেল্পার টি সেল আর সিটিএল এর মধ্যে ঝগড়া আছে, ওরা মানে একজনের ফাংশন পুরো আলাদা আর একজনের ফাংশন পুরো আলাদা, এরকম নয়। হেল্পার টি সেল কিন্তু সিটিএলকেও মানে হেল্প করে ফর ফাংশন। যখন সিটিএলটা একবার অ্যাক্টিভেটেড হয়ে গিয়ে এফেক্টেড সিটিএল-এ কনভার্টেড হয়ে যায়, তখন কিন্তু ও হাই অ্যামাউন্টে IL-2 রিসেপ্টর এক্সপ্রেস করে এবং তখন ও কিন্তু এবং তার সাথে সাথে ওর IL-2 এর প্রোডাকশনটাও একটু বেড়ে যায়। সো ও অনেক কুইকলি মানে অ্যাক্টিভেটেড হয়ে যেতে পারে, ঠিক আছে? মানে না, সিটিএল প্রিকারসারে যতটা বেশি সময় লাগে IL-2 রিসেপ্টরকে এক্সপ্রেস করবে, তারপরে IL-2 এর সময় বাইন্ড করবে, তারপরে প্রলিফারেট করবে, এগুলোর জন্য যতটা সময় লাগে এফেক্টার সিটিএল এর ক্ষেত্রে অতটা সময় লাগে না, কারণ ও অলরেডি IL-2 রিসেপ্টরটাকে এক্সপ্রেস করে। বাট এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে এই যখন অ্যান্টিজেন বা এই যে ম্যালিগন্যান্ট সেলস এগুলো ক্লিয়ার আউট হয়ে যায়, তখন এই IL-2 এর লেভেলটা কমে যায়, ঠিক আছে? তো যখনই IL-2 এর লেভেলটা কমে যায়, তখন এই সিটিএল মানে একটা সার্ভাইভাল সিগন্যাল পায় না। IL-2টা তো বেসিক্যালি একটা সার্ভাইভাল সিগন্যাল। তো যখন এই সিটিএল মানে IL-2 এর সার্ভাইভাল সিগন্যালটা পায় না, তখন কি হয়, ওদের অ্যাপোপ্টোসিস হয়। এটা কেন হয়? তার কারণ হচ্ছে ওভার্ট ফাংশন যাতে না করতে পারে, মানে যতটা দরকার সিটিএল যেন ততটাই ফাংশন করে, ঠিক আছে? তো নাহলে কি হবে, সিটিএল যদি একবার এফেক্টেড সিটিএল মানে কনভার্টেড হয়ে গিয়ে কন্টিনিউয়াসলি অ্যাক্টিভেটেড হয়ে থাকে ইভেন আফটার দ্য অ্যান্টিজেন ক্লিয়ারেন্স, তাহলে ও কিন্তু নন স্পেসিফিক্যালি সেল কিল করতে পারে বা কিছু হ্যাভক ক্রিয়েট করতে পারে সিস্টেমের মধ্যে, ঠিক আছে? তো তাই জন্য আফটার অ্যান্টিজেন ক্লিয়ারেন্স সিটিএল এর মানে সেলফ কিলিং হয়। এই ব্যাপারটা দরকার নেই এই টেট্রামার টেকনোলজি দিয়ে সিটিএল ক্র্যাক করা, ঠিক আছে? এটা অতটা দরকার নেই। এবার হচ্ছে যে সিটিএল কিভাবে কিল করে। ওকে, তো আগেই দেখলাম সিটিএল দুটো ওয়েতে কিল করতে পারে, একটা হচ্ছে ফ্যাস লাইগ্যান্ডের থ্রু দিয়ে, আর একটা হচ্ছে পারফোরিন আর গ্র্যানজাইমের থ্রু দিয়ে, ঠিক আছে? এবার এখানে কিছু ডিটেল আছে, ওগুলো আমি ফিগারের থ্রু দিয়ে বলে দিচ্ছি। তো কি হয়, যখন একটা ধর এটা টার্গেট সেল, ঠিক আছে, লেটস এর মধ্যে ভাইরাস আছে, তো কিছু ভাইরাল প্রোটিন MHC ক্লাস 1 এর থ্রু দিয়ে এক্সপ্রেসড হচ্ছে, এবং সেটার সময় যখন সিটিএল ইন্টারাক্ট করে থ্রু ইটস টি সেল রিসেপ্টর, তখন কি হয়, একটা কনজুগেট ফর্মেশন হয়, ঠিক আছে? এবার
ইনিশিয়ালি দেখ যে এখানে ধর গলজি বডি রয়েছে, পুরো সেলটা পুরো জায়গাটা জুড়ে বিভিন্ন রকমের ভেসিকেলস রয়েছে, ঠিক আছে। এবার কি হয়, যখন এই কনজুগেটটা ফর্মেশন হয় তখন একটা সাইটোপ্লাজমিক রিঅ্যারেঞ্জমেন্ট হয়। তো সাইটোস্কেলিটন রিঅ্যারেঞ্জমেন্ট হয় বেসিক্যালি। তো এক মিনিট, আচ্ছা, বিকজ অফ দ্য সাইটোস্কেলিটন রিঅ্যারেঞ্জমেন্ট কি হয়, এই গলজি বডি অ্যান্ড এই গ্র্যানিউলস যেগুলো সেগুলো ডাইরেক্টেড হয় টুয়ার্ডস দ্য মানে টার্গেট সেল, ঠিক আছে। এই পুরো জিনিসটা এই টার্গেট সেল যেখানে কনজুগেট করে আছে সেখানে গিয়ে মানে কনসেন্ট্রেটেড হয়। এবং এটা কেন হয়, কারণ ধর মানে সিটিএল যে জিনিসগুলো সিক্রিট করবে সেটা যদি চারিদিকে সিক্রিট করে বেড়ায় তাহলে তো প্রবলেম। মানে ধর এখানে কিছু সেল আছে, এখানে কিছু সেল আছে, এখানে কিছু সেল আছে, তারা ধর টার্গেট সেল নয়, মানে সেই সেলগুলোর কোনো প্রবলেম নেই। কিন্তু এ যদি গ্র্যানজাইম আর পারফোরিন চারিদিকে সিক্রিট করে বেড়ায়, মানে ছড়িয়ে বেড়ায় বেসিক্যালি বলতে গেলে, তাহলে চারপাশে যা সেল আছে সবার কিন্তু মানে প্রবলেম হবে, যে কোনো সেল তাহলে কিল হতে থাকবে। তো তাই জন্য যেহেতু শুধু টার্গেট সেলটাকেই কিল করা দরকার, তাই জন্য এই যে স্পেসটা মানে যে জায়গাটায় কনজুগেটেড হয়েছে দুটো সেল, সেই স্পেসটাতেই পার্টিকুলারলি ও মলিকিউলসগুলোকে সিক্রিট করে, ওকে, যাতে শুধু এই টার্গেট সেলটায় ওই মলিকিউলগুলো গিয়ে এফেক্ট করে, ওকে। তো এটার পরে কি হয়, বেসিক্যালি যেটা বললাম যে গ্র্যানিউলসগুলো এক্সোসাইটোসিস হয়, মানে এফেক্টর মলিকিউলসগুলো এই স্পেসটাতে সিক্রেটেড হয় এবং তারপরে সিটিএলটা ডিসোসিয়েট করে যায় এবং সে অন্য আবার একটা টার্গেট সেলকে গিয়ে বাইন্ড করতে পারে। আর এই যে মানে টার্গেট সেল তার কি হয়, অ্যাপোপ্টোসিস হয়, ঠিক আছে। এইটা বেসিক্যালি সিটিএল এর মোড অফ অ্যাকশন। এনকে সেলস, ইন্টারেস্টিংলি ন্যাচারাল কিলার সেল বা এনকে সেলসের ক্ষেত্রেও কিন্তু এই মোড অফ অ্যাকশনটা সেম, শুধু এই যে স্পেসিফিসিটির যে গল্পটা সেটা একটু আলাদা, ওকে। তো সেসব জিনিসে যাওয়ার আগে একটু দেখা যাক যে এটা মানে পারফোরিন আর গ্যানজাইম কিভাবে ফাংশন করে, তারপরে আমরা দেখবো ফ্যাস লাইগেন্ড কিভাবে ফাংশন করে, ঠিক আছে। এবং এই জিনিসগুলো অতটা মনে রাখার দরকার নেই বেসিক্যালি, কোন কোন যদি মনে রাখতে পারিস মনে, যদি সম্ভব হয় মনে রাখবি, নাহলে অতটাও ইম্পর্টেন্ট নয় ফর এক্সাম পারপাসেস। যে সিটিএল এর ক্ষেত্রে আইক্যাম মানে সরি এই LFA1 থাকে সিটিএল মেমব্রেনে আর আইক্যাম থাকে টার্গেট সেল মেমব্রেনে। এই LFA আর আইক্যাম হচ্ছে জাংশন মানে সেল অ্যাডিশন মলিকিউল, এদের মধ্যে ইন্টারাকশনটা হয় এবং এই যে কনজুগেট ফর্মেশনটা দেখালো এটা ইলেকট্রন মাইক্রোস্কোপিক একটা ইমেজ, সেই কনজুগেট ফর্মেশনটা হয় থ্রু LFA1 অ্যান্ড আইক্যাম এর ইন্টারাকশনের থ্রু দিয়ে। তো ইনিশিয়ালি যেটা হয় বলছি যখন বলেই দিই যে LFA1টা লো অ্যাভিডিটি স্টেটে থাকে, মানে এর বাইন্ডিংটা আইক্যামের সঙ্গে অতটা প্রফিশিয়েন্ট হয় না। যখন অ্যান্টিজেন মেডিয়েটেড অ্যাক্টিভেশন হয় সিটিএল এর তখন LFA-টা হাই অ্যাভিডিটি স্টেটে চলে যায়, তখন এই LFA আর আইক্যামের মধ্যে ইন্টারাকশনটা স্ট্রং হয়, ওকে। তো এনিওয়ে মানে এবার আমরা দেখবো পারফোরিন আর গ্র্যানজাইম কিভাবে ফাংশন করে। আচ্ছা, পারফোরিন কথাটার মধ্যে দিয়েই বোঝা যাচ্ছে যে এটার সঙ্গে কোনো পোরের একটা কোনো রিলেশন আছে, ঠিক আছে। এবং ইন্টারেস্টিংলি পারফোরিন হচ্ছে কমপ্লিমেন্ট সিস্টেমের যে C9 যেটা যে মলিকিউলটা বা কম্পোনেন্টটা তার সঙ্গে হোমোলোগাস, ঠিক আছে। এবার এটাও একটু মনে রাখবি, অনেক সময় দেয় যে পারফোরিন কার সঙ্গে হোমোলোগাস কমপ্লিমেন্ট সিস্টেমে, সো C9 কম্পোনেন্টটার সঙ্গে হোমোলোগাস। এবার C9 আমরা জানি পলিমারাইজ করে এবং একটা পোর ফর্মেশন করে টার্গেট সেলের উপরে, মানে সেল মেমব্রেন।
পারফোরিনও কি করে, যখন বাইন্ড করে টার্গেট সেল সারফেসে, তখন ও পলিমারাইজ করে একটা পোর ফরমেশন করে। এবার C9 পোরের ক্ষেত্রে আমরা দেখেছিলাম কি হয়, মানে কমপ্লিমেন্ট সিস্টেমের ক্ষেত্রে, যে সেই পোরটা অনেকটা বড় একটা পোর তৈরি হয়, মানে মাইক্রোস্কোপিক স্কেলে যদি বলি তাহলে রিলেটিভলি একটা বড় পোর তৈরি হয়, এবং সেটার মধ্যে দিয়ে ওয়াটার মলিকিউলস মানে সেলের ভেতরে ঢুকে যায় এবং সেলটাকে বার্স্ট করে। ঠিক আছে, পারফোরিনের ক্ষেত্রে ওর পোর সাইজটা ছোট হয় রিলেটিভলি, এবং সেটা নট সাফিসিয়েন্ট ফর দ্য সেলস টু বার্স্ট আউট। ঠিক আছে, মানে ওয়াটার এন্টার করে, বাট পারফোরিন যে পোরটা বানায় তার মধ্যে দিয়ে এই যে গ্র্যানজাইম, এই প্রোটিনটা ঢুকে যেতে পারে। ঠিক আছে, এবার গ্র্যানজাইমের ফাংশনটা কি? গ্র্যানজাইমের ফাংশনটা হচ্ছে, এটার আর একটা নাম আছে ফ্র্যাগমেন্টিনস। তো এ বেসিক্যালি প্রোটিয়েস একটা। ঠিক আছে, এ কি করে, এ কিছু মানে ক্যাসপেজকে অ্যাক্টিভেট করে। তো আমরা জানি ক্যাসপেজ অ্যাক্টিভেশনের জন্য ওদের পার্শিয়াল ক্লিভেজ দরকার হয়। তো এই গ্র্যানজাইমসটা কিছু মানে অ্যাপোপ্টোটিক যে মলিকিউলসগুলো বা ক্যাসপেসেসগুলো ওদেরকে অ্যাক্টিভেট করে। অ্যাক্টিভেট করলে দেন অ্যাপোপ্টোসিসটা চালু হয়ে যায়। ঠিক আছে, এবং সেলটা দেন আন্ডারগোস অ্যাপোপ্টোসিস। ঠিক আছে, তো গ্র্যানজাইম কিন্তু নিজে, অনেকের ভুল ধারণা থাকে যে গ্র্যানজাইম নিজেই পুরো অ্যাপোপ্টোসিসটা করায়, ডিএনএ ফ্র্যাগমেন্ট করায়, তা কিন্তু নয়। গ্র্যানজাইম মেনলি মানে অ্যাপোপ্টোসিসের জন্য যে মলিকিউলসগুলো, লেটস সে ক্যাসপেস, তাদেরকে অ্যাক্টিভেট করে থ্রু পার্শিয়াল ক্লিভেজ। ঠিক আছে, এবার এখানে একটা ব্যাপার আছে, যখন এই অ্যাপোপ্টোসিসটা শুরু হয়ে যায় সেলের মধ্যে, তখন নট অনলি যে টার্গেট সেল বা হোস্ট সেল তার ডিএনএটা ফ্র্যাগমেন্টেড হয়, রাদার তার মধ্যে যে ভাইরাসটা রয়েছে তার ডিএনএটাও কিন্তু ফ্র্যাগমেন্টেড হয়ে যায়। সো এটা মানে এই মেকানিজমটা রাখার কারণ হচ্ছে যে ধর একটা সেল কিল্ড হলো, ভাইরাল ইনফেক্টেড সেল কিল হলো, এবং সেলটা কিল্ড হওয়ার পরে তো তার মধ্যে যে ভাইরাল ডিএনএগুলো আছে সেগুলো চারিদিকে ছড়িয়ে পড়বে। সেই ভাইরাল ডিএনএগুলো কিন্তু পাশের যে সেলগুলো সেগুলোকে ইনফেক্ট করতে পারে, তার কিন্তু চান্স আছে। যাতে না করতে পারে তাই জন্য যখন একটা সেল মানে আন্ডারগোজ অ্যাপোপ্টোসিস, তার সাথে সাথে ভাইরাল ডিএনএগুলোও কিন্তু মানে ফ্র্যাগমেন্টেড হয়ে যায়। ঠিক আছে, মানে দুটো কাজই একসঙ্গে হয়। এখানে ওই ডিটেলসগুলো আছে, C9 কম্পোনেন্ট ওইগুলো যেগুলো বললাম। একটাই জিনিস এখানে এক্সট্রা বলার, সেটা হচ্ছে যে এই যে পারফোরিন, যেটা বললাম পারফোরিনের থ্রু দিয়ে গ্র্যানজাইম সেলের মধ্যে ঢুকতে পারে, এটা যেমন একটা গ্র্যানজাইম এন্ট্রির পাথওয়ে, সেটাকে পারফোরিন অ্যাসিস্টেড পাথওয়েও বলে অনেক সময়। এছাড়াও আরেকটা পাথওয়ে আছে, সেটা হচ্ছে অনেক সেলের ম্যানোস 6 ফসফেট রিসেপ্টর থাকে। ঠিক আছে, যেটা গ্র্যানজাইমকে বাইন্ড করতে পারে, এবং এটা যখন গ্র্যানজাইমকে বাইন্ড করে তখন রিসেপ্টর প্লাস গ্র্যানজাইম সেটা ইন্টারনালাইজড হয়। কিন্তু এই ইন্টারনালাইজড হওয়ার পরে সেলের মধ্যে যে ধর ভেসিকেলটা ক্রিয়েটেড হলো, মানে সেলের মধ্যে যে ভেসিকেলটা রয়েছে যার মধ্যে গ্র্যানজাইমটা রয়েছে, সেটার থেকে যখন গ্র্যানজাইমটাকে সাইটোপ্লাজমে বেরোতে হয় তখন কিন্তু পারফোরিনটা দরকার হয়। ঠিক আছে, তো বেসিক্যালি সেখানে পারফোরিনটা সেল সারফেসে পোর বানায় না, কিন্তু ওই যে ইন্টারনালাইজড যে ভেসিকেল তার মেমব্রেনে কিন্তু পারফোরিনটা পোর ক্রিয়েট করে, যেটা থ্রু দিয়ে গ্র্যানজাইমটা সাইটোপ্লাজমে রিলিজড হয়। বেসিক্যালি এটা কিছুই না, এটা একটা রিডান্ডেন্ট মেকানিজম, মানে এটা একটা ফেল সেফ মেকানিজম। কোনো কারণে যদি মানে পারফোরিন প্রপারলি মানে একটা ধর পোর বানাতে না পারে,
সেল মেমব্রেনে, তাহলে এটা আর একটা সেকেন্ড লাইন অফ মানে একটা মেকানিজম বলা যেতে পারে। তো এটা ফিগারেটিভলি দেখিয়েছে, মানে এটা ইলেকট্রন মাইক্রোস্কোপি যদি করি তাহলে দেখবো যে টার্গেট সেলে এরকম গোল 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 এরকম পোর তৈরি হয়ে আছে, এবং মানে জিনিসটা এরকম হয় যে মানে যখন একটা সিটিএল আর টার্গেট সেলের কনজুগেশন হয় তখন এই গ্র্যানিউলসগুলো সিটিএল এর মেমব্রেনের সঙ্গে ফিউজ করে, এবং এটা তোরা জানিস নিশ্চয়ই যে যখন একটা গ্র্যানিউল এরকম ফিউশন হয় সেল সারফেসের সঙ্গে, সেল মেমব্রেনের সঙ্গে, তখন ক্যালসিয়াম দরকার হয়, ঠিক আছে? তো এটাও অবভিয়াসলি ক্যালসিয়াম অ্যাসিস্টেড পাথওয়ে। তো এই গ্র্যানিউলসের মধ্যে যা যা আছে সেগুলো বেরিয়ে পড়ে। তো পারফোরিনস থাকে, পারফোরিন মোনোমারগুলো পলিমার ক্রিয়েট করে এবং তার সাথে গ্র্যানজাইমও রিলিজড হয়, সেগুলো পারফোরিনের পোরের মধ্যে দিয়ে এন্টার করে টার্গেট সেলে, ঠিক আছে? বাকি এত কিছু খুব একটা দরকার নেই, জাস্ট এটা আমি ফিগারের থ্রু দিয়ে বলে দিচ্ছি, অনেকটা বেশি ইজি হবে তাহলে। সেটা হচ্ছে এই যে এখানে এই জিনিসটা তো বলেছি, বাট ফ্যাস লাইগ্যান্ডের ব্যাপারটা এখানে বলবো। তো কি হয় যে এইটা ধর সিটিএল এর মানে মেমব্রেন যেখানে ফ্যাস লাইগ্যান্ডটা আছে, আর এটা হচ্ছে টার্গেট সেলের মেমব্রেন যেখানে ফ্যাস রিসেপ্টরটা আছে। তো ফ্যাস লাইগ্যান্ড যখন ফ্যাস রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করে তখন বিভিন্ন রকম তারপরে অ্যাডাপ্টার মলিকিউল অ্যাক্টিভেটেড হয়, যেমন এফএডিডি অ্যাক্টিভেটেড হয়, ঠিক আছে? তো এ কি করে, এফএডিডি কি করে, প্রোক্যাসপেস 8 কে পার্শিয়াল ক্লিভ করে ক্যাসপেস অ্যাক্টিভ ক্যাসপেস 8 বানায়, এবং এখানেই গ্র্যানজাইমের কি বলবো কনফ্লুয়েন্সটা আসে যে গ্র্যানজাইমও কিন্তু ক্যাসপেস 8 কে পার্শিয়ালি ক্লিভ করে অ্যাক্টিভ ক্যাসপেস 8 বানায়। তো দুটো পাথওয়ে কিন্তু একটা জায়গায় এসেই মেলে, বেসিক্যালি অনেকটা ওই দুটো নদীর একটা জায়গায় এসে মেলার মতো। দুটো পাথওয়ে একটা জায়গায় এসে মানে মেলে, এবং এই অ্যাক্টিভেটেড ক্যাসপেস 8টা কি করে, মানে এটা তারপরে নর্মাল যেরকম মানে অ্যাপোপ্টোসিস পাথওয়ে সেটাই হয়, যে অ্যাক্টিভ ক্যাসপেস 8টা ক্যাসপেস 3 কে অ্যাক্টিভেট করে, এবং ক্যাসপেস 3 দেন ফার্দার, এটা হচ্ছে বেসিক্যালি ক্যাসপেস 3 হচ্ছে এফেক্টর ক্যাসপেস, ও ফাইনাল অ্যাপোপ্টোসিসটা করায় বেসিক্যালি। এবং গ্র্যানজাইমের আর একটা ফাংশন হচ্ছে ও মাইটোকন্ড্রিয়া থেকে সাইটোক্রোম সি রিলিজ করে। তো সাইটোক্রোম সি কি করে, এই অ্যাপোপ্টোসোম ফর্মেশনে হেল্প করে, ঠিক আছে? এটা আমরা সেল বায়োলজিতে দেখেছি যে এই APF1 ক্যাসপেস 9 আর সাইটোক্রোম সি মিলে অ্যাপোপ্টোসোম ফর্মেশন হয়। এই অ্যাপোপ্টোসোমও কিন্তু আবার প্রোক্যাসপেস 3 থেকে অ্যাক্টিভ ক্যাসপেস 3 প্রডিউস করতে হেল্প করে। তো সবই কিন্তু আলটিমেটলি ক্যাসপেস 3 কে অ্যাক্টিভেট করার ব্যাপার। তো ক্যাসপেস 3 একবার অ্যাক্টিভেটেড হয়ে গেলে ও দেন ফার্দার ডিএনএ ফ্র্যাগমেন্টেশন হাবিজাবি অনেক কিছু করতে পারে, মানে যেগুলো অ্যাকচুয়ালি মানে অ্যাপোপ্টোটিক সাবস্ট্রেট সেগুলোর উপরে ফাংশন করে, ঠিক আছে? তো এখানে মনে রাখার মধ্যে বিশেষ করে সেটা হচ্ছে যে প্রোক্যাসপেস 8 থেকে অ্যাক্টিভ ক্যাসপেস 8 বানায়, মানে আইদার গ্র্যানজাইমও এটা করে বা ফ্যাস লাইগ্যান্ডও এটাই করে। সেই জিনিসটা কিন্তু একটু মানে মাথায় রাখবে, অনেক সময় কোশ্চেনে দিতে পারে যে কোন ক্যাসপেস 8টাকে রিঅ্যাক্টিভেট করে, সরি কোন ক্যাসপেসকে রিঅ্যাক্টিভেট করে, তো তখন ক্যাসপেস 8 হবে, ঠিক আছে? এবার বেসিক্যালি এনকে সেলসের মধ্যে আমরা যাচ্ছি, মানে এনকে সেল কিভাবে ফাংশন করে। তো একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে এখানে, সেটা হচ্ছে ধর যখন কোনো একটা ভাইরাল ইনফেকশন হয়, তো মোটামুটি 1.5 সপ্তাহ মতো মধ্যে বা 2 সপ্তাহ মতো ইনফেকশনটা চলে। তো শুরুতে দেখবি মানে ধর কমন কোল্ড হয়েছে, তো সেই ক্ষেত্রে কি হয়, ইনিশিয়ালি হালকা গলা ব্যথা হয়, ঠিক আছে?
এক দুদিন পরে হালকা গা হাত পা ব্যথা বা জ্বর জ্বর ভাবটা থাকে, তার এক দুদিন পরে ভালো রকম জ্বর আসে, সেটা 2-3 দিন চলে এবং তারপর আস্তে আস্তে জিনিসটা রিজলভ করে, ঠিক আছে, আস্তে আস্তে শরীরটা ঠিক হয়। এবং এটা কারোর ক্ষেত্রে 2 সপ্তাহ হতে পারে পুরো প্রসেসটা, কারোর ক্ষেত্রে 1 সপ্তাহ হতে পারে। আবার যাদের ধর ইমিউনিটি খুব ভালো, ঠিক আছে, তাদের হয়তো 1-2 দিনই জিনিসটা একটু এফেক্ট করে, তারপরে জিনিসটা রিজলভ করে যায়। অন অ্যান অ্যাভারেজ জিনিসটা এরকম হয়, ঠিক আছে, ভাইরাল টাইটারটা বাড়ে তারপরে আবার কমে, এটা বেল শেপেড কার্ভ হয় বেসিক্যালি। তো সেই ক্ষেত্রে সেলসগুলো কিভাবে পার্টিসিপেট করে? তো ইনিশিয়ালি যখন এই ভাইরাল ইনফেকশনটা হয় তখন এই আইএফএন বা আদার্স সাইটোকাইন সিক্রেশনগুলো বাড়ে, ঠিক আছে। এগুলো কেন বাড়ে? কারণ এফেক্টর সেলসকে অ্যাক্টিভেট করতে হবে। তো যখন এইগুলো বাড়তে থাকে তখন কি হয়, ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলেছিলাম এনকে সেলস, তো এনকে সেল প্রথমে কিন্তু অ্যাক্টিভেটেড হয়, ঠিক আছে। এনকে সেলস কিছুটা মানে ভাইরাল টাইটারটাকে কন্ট্রোল করে, ঠিক আছে, কিন্তু এনকে সেলস ভাইরাল টাইটারকে কিন্তু পুরোপুরি হ্যান্ডেল করতে পারে না। তো তাই জন্য মানে 2-1 দিনের ল্যাগ ফেজের পরে ভাইরাল স্পেসিফিক সিটিএল যেগুলো মানে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট, সেগুলো প্রলিফারেট করে ও একটা পিকে পৌঁছায় ওর অ্যাক্টিভিটিটা, ঠিক আছে। তারপরে ওটা কিছুদিন সাস্টেন করে এবং তখন মেজরলি ভাইরাল টাইটারটা ডিমিনিশ করতে থাকে। এবং ফার্দার যখন ভাইরাল টাইটার একদম কমে যায় তখন বলেছিলাম যে যখন এই অ্যান্টিজেন ক্লিয়ারেন্স হয়ে যায় তখন সিটিএলটা আর IL-2 পায় না, দেন সিটিএল এর আবার কিলিং মানে সেলফ কিলিং হয়, অ্যাপোপ্টোসিস হয়। তাই জন্য সিটিএলটা আবার কমে যায়, ভাইরাল স্পেসিফিক সিটিএলটা। কিছু এর থেকে মেমোরিজ সেল তৈরি হয়ে যায়, সেগুলো থেকে যায়, বাকি এফেক্টর সেলসগুলো অ্যাপোপ্টোসিস হয়। এবার এখানে তাহলে বলবি যে এনকে সেলস না থাকলে কি হতো, মানে যখন ফাইনাল কাজটা সিটিএল করছে, সাইটোটক্সিক টি লিম্ফোসাইট করছে, তাহলে এনকে সেল নাই থাকতে পারতো, বা ইনকেস যদি না থাকে তাহলে কি প্রবলেম হবে? অনেকটাই প্রবলেম হয়, কারণ কিছু ক্ষেত্রে দেখা গেছে মানে কিছু লোকজনের মানে বা যদি মাউসের এনকে সেলস ডিপ্লিট করা হয় তাহলে দেখা যায় যখন কোনো একটা সেই সব পার্সন যাদের এনকে সেলস ধর নেই বা ফাংশনাল এনকে সেল নেই বা মাউসে ডিপ্লিট করা আছে, তাদের ক্ষেত্রে যদি কোনো ভাইরাল ইনফেকশন হয় তখন কিন্তু মানে যতটা না ক্ষতি করার কথা বা যতটা না এফেক্ট করার কথা ভাইরাসটার নর্মাল কন্ডিশনে, এনকে সেলস না থাকলে কিন্তু অনেক বেশি ক্ষতি করে হোস্টের, এবং যে মানে কি বলবো ভাইরাল মেডিয়েটেড যে ডিজিজটা হয় সেটা অনেক সিভিয়ার হয়। তো এখান থেকে বোঝা গেছিল যে এনকে সেলের ফাংশনটা হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে যদি স্পেসিফিক্যালি বলি, সেটা হচ্ছে এই যে রাইজটা হচ্ছে না ভাইরাল টাইটারের, এটাকে একটা কন্ট্রোলড লেভেলে রাখা। যদি এনকে সেলস এখানে না ফাংশন করে তাহলে এই ভাইরাল টাইটারটা অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে, এটা হয়তো অনেক বেশি বেড়ে যাবে এবং তখন কিন্তু সিটিএলও ওটাকে কন্ট্রোল করতে পারবে না প্রপারলি, বা সেটাকে কন্ট্রোল করতে অনেক বেশি সময় লাগবে, ঠিক আছে। তো এই পিকটাকে এনকে সেলস খুব বেশি বাড়তে দেয় না, ওকে। তো এইটা হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে এনকে সেলের মেজর রোল। তো এবং এনকে সেলও কিন্তু আইএফএন গামা প্রডিউস করতে পারে সিটিএল এর মতো, এবং আগেই বলেছি আইএফএন গামা বেসিক্যালি ম্যাক্রোফাজকে অ্যাক্টিভেট করে, এবং ম্যাক্রোফাজ ফ্যাগোসাইটোসিস করতে পারে বা ওর কিছু নিজের বা ম্যাক্রোফাজের নিজের কিছু মানে প্যাথোজেন কিলিং অ্যাক্টিভিটি আছে, সেগুলো মানে ইম্পার্ট করতে পারে। তো যখনই দেখবি মানে এটা একটা থাম্ব রুল বেসিক্যালি, যখনই দেখবি কোনো একটা জায়গায় কোনো ইনফ্লামেশন হয়েছে বা কোনো একটা জায়গায়
সেলস ফাংশন করছে, সেটা ন্যাচারাল কিলার সেল হতে পারে বা টি লিম্ফোসাইটস হতে পারে, তখন ওরা কিন্তু ম্যাক্রোফাজকে ডেকে আনে। তো ম্যাক্রোফাজ মানে এদের একটা ভালো বন্ধু বলতে পারিস, ঠিক আছে। তো মানে তো বেসিক্যালি জানি না উদাহরণটা কেমন শোনাবে। ধর যখন কেউ একটা কাউকে মারতে গেল, ঠিক আছে, তো দুজনের মধ্যে রাগারাগি হয়েছে, একটা ছেলে আর একটা ছেলেকে ধর মারতে গেল, তো যে মারতে যাচ্ছে সে তার সঙ্গে আরও একজনকে নিয়ে যায়, ঠিক আছে। তাদের কিন্তু কোনো ঝগড়া নেই অন্যজনের সঙ্গে, কিন্তু তারা যায় বেসিক্যালি যে অ্যাকচুয়ালি ঝগড়াটা করে মারতে যাচ্ছে তাকে অ্যাসিস্ট করার জন্য, হেল্প করার জন্য। তো ম্যাক্রোফাজও সেরকম। ম্যাক্রোফাজের কিন্তু বিশেষ কিছু যায় আসে না কোন সেল মানে ভাইরাস ইনফেক্টেড হয়েছে বা কী হয়েছে, সেটা ম্যাক্রোফাজ ডিটেক্টও করতে পারে না প্রপারলি, কিন্তু ম্যাক্রোফাজ সেই জায়গাতে যায় কারণ যাতে এনকে সেলস বা টি সেলসের কিছুটা হেল্প হয়, ঠিক আছে। তো এনকে সেলস আরও এবং এনকে সেলস কীভাবে অ্যাক্টিভেটেড হয়, এনকে সেলস অ্যাক্টিভেটেড হওয়ার আমি রিসেপ্টর ব্যাপারটা একটু পরে বলছি, সেটা একটু ডিটেলে বলতে হবে, মানে কোন রিসেপ্টরের থ্রু দিয়ে এনকে সেলস অ্যাক্টিভেটেড কী হয় না হয়। কিছু সাইটোকাইন্স আছে যারা এনকে সেলের যেই অ্যাক্টিভিটিটা মানে স্টিমুলেশনের জন্য মানে দরকার হয়, সেটা হচ্ছে আইএফএন আলফা বিটা আর IL-12। এইটা একটু মনে রাখবি, এই আইএফএন আলফা বিটা আর IL-12, ঠিক আছে। এইগুলো কিন্তু টি হেল্পার সেল সিক্রেট করে, ঠিক আছে, টি হেল্পার সেল এগুলো সিক্রেট করতে পারে। তো এবং আগেই বলেছি এনকে সেল হচ্ছে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, ঠিক আছে। তো ফিগারেও তোরা দেখলি যে এনকে সেলস প্রথমে ফাংশন করে, তারপরে সিটিএল ফাংশন করে, ওকে। এবার এনকে সেলের ক্ষেত্রে একটা স্পেসিফিক সেল সারফেস মার্কার আছে যেটা তোরা একটু মনে রাখবি, সেটা হচ্ছে CD16, ঠিক আছে। এই সেল সারফেস মার্কারটা একটু মনে রাখবি, সমস্ত এনকে সেলের ক্ষেত্রে এই CD16টা পাওয়া যায়, এবং CD16 দিয়ে এনকে সেলকে মানে রেকগনাইজ করা যায়। এবং এর থেকেও ভালোভাবে যদি বলি, যদি এনকে সেলকে কোনো একটা পপুলেশন থেকে ডিপ্লিট করতে হয়, তাহলে CD16 এর এগেনস্টে যদি অ্যান্টিবডি ইউজ করা হয়, সেই অ্যান্টিবডি মেডিয়েটেড এনকে সেলস ডিপ্লিশন কিন্তু করা যায়, সেটা থ্রু CD16, ঠিক আছে। তো CD16 এনকে সেলের জন্য খুবই স্পেসিফিক, তাই জন্য একটু ভালো করে মনে রাখবি, এটা দিতে পারে। এর ফাংশনটা কি আমি বলছি একটু পরে। এটা বেসিক্যালি হচ্ছে মানে অ্যান্টিবডির যে কনস্ট্যান্ট রিজন বা হেভি, হ্যাঁ কনস্ট্যান্ট রিজন যেটা বেসিক্যালি, সেটার সঙ্গে সেটা বাইন্ড করার জন্য একটা রিসেপ্টর, ঠিক আছে। তো এর ফাংশনটা মানে ইম্পর্টেন্সটা আসছে একটু পরে। আচ্ছা, বেসিক্যালি এবার অনেক সময় একটু ঘুরিয়ে কোশ্চেন দিতে পারে যে ধর নিউড মাইস যেগুলো বা নুড মাইস, সেই নুড মাইসের ক্ষেত্রে তো থাইমাস থাকে না আমরা জানি, তো সেক্ষেত্রে টি লিম্ফোসাইটস থাকবে না, কিন্তু সেক্ষেত্রে কিন্তু ফাংশনাল এনকে পপুলেশন থাকে। তো এটা একটু মনে রাখবে, হয়তো ট্রু অর ফলস এই হিসেবে দিল একটা স্টেটমেন্ট যে নিউড মাইসের ক্ষেত্রে ফাংশনাল এনকে সেলস পপুলেশন আছে, তো সেক্ষেত্রে জিনিসটা ট্রু হবে। ইভেন যেহেতু এনকে সেলসের ওরকম কোনো রিসেপ্টর রিঅ্যারেঞ্জমেন্ট দরকার হয় না, মানে অ্যান্টিজেন স্পেসিফিক ওর তো রিসেপ্টর থাকে না এক্স্যাক্টলি, তো যেহেতু ওরকম রিঅ্যারেঞ্জমেন্ট দরকার হয় যেরকম TCR বা BCR এর ক্ষেত্রে দরকার হয়, তা তাই জন্য যদি RAG1 আর RAG2-কে মানে নক আউট করি, তো বেসিক্যালি যেটা স্কিড মাইসের ক্ষেত্রে করা হয়, সেক্ষেত্রেও কিন্তু এনকে সেল পপুলেশন দেখা যায়, ঠিক আছে, ফাংশনাল এনকে সেল পপুলেশন পাওয়া যায়, ওকে। তো এটাও একটু মনে রাখবি। সো স্কিড মাইসের ক্ষেত্রে ফাংশনাল এনকে সেলস থাকে, নিউড মাইসের ক্ষেত্রে ফাংশনাল টি সেল থাকে না, কিন্তু এনকে সেলস থাকে অ্যান্ড বি সেলসও থাকে, কারণ বি সেল ডেভেলপমেন্ট কিন্তু থাইমাসের উপর ডিপেন্ড করে না, তাই জন্য, ওকে।
এবার এনকে সেলের কিলিং মেকানিজমটা নিয়ে বেশি কিছু বলার নেই, কারণ ইট ইজ এক্স্যাক্টলি সিমিলার টু দ্য সিটিএল মেডিয়েটেড কিলিং, ঠিক আছে। কিন্তু এনকে সেলের ক্ষেত্রে যেটা মানে আলাদা সিটিএল এর থেকে, সেটা হচ্ছে এর কিন্তু কোনো ইমিউনোলজিক মেমোরি নেই, ঠিক আছে। কোনো অ্যান্টিজেন স্পেসিফিসিটিও নেই, কোনো ইমিউনোলজিক মেমোরিও নেই। তো যেহেতু ইমিউনোলজিক মেমোরি নেই, তাই জন্য ওকে কিন্তু ফার্স্ট লাইন অফ ডিফেন্স হিসেবেই রাখা হয়েছে, ঠিক আছে। কারণ একটা সিটিএল ফাংশন যখন করে তার একটা ইমিউনোলজিক মেমোরি তৈরি হয়, তো সেটা বেসিক্যালি ভাইরাল টাইটারকে বেটার হ্যান্ডেল করতে পারে, সেজন্য সে একটু পরে ফাংশন করে। তো ইনিশিয়ালি এনকে সেলস ওটাকে যতটা পারে হ্যান্ডেল করে নেয়। তো এই প্রপার্টিটা কিন্তু মনে রাখবে। আচ্ছা, এইবার হচ্ছে যে এনকে সেলের অ্যাক্টিভেশন বা ইনহিবিশন কি করে হয়। অনেক কিছু লেখা আছে, ঠিক আছে, রিসেপ্টরের ব্যাপারে, তোরা চাইলে পড়তে পারিস, বাট যেটুকু জিস্ট বা মেজরলি যেটুকু দরকার এক্সামের জন্য আমি সেটুকু আগে বলে নিই। সেটা হচ্ছে যে, আচ্ছা ধরে নে, আচ্ছা প্রথমে আগে একটা জিনিস বলেন, তারপর পরের জিনিসটা বলছি। ধর এটা নর্মাল সেল, ঠিক আছে। নর্মাল সেলের ক্ষেত্রে কি হয়, নর্মাল সেলের ক্ষেত্রে কি হয় আমরা জানি, আমাদের বাড়িতে প্রত্যেকটা নিউক্লিয়েটেড সেলসই ক্লাস 1 এমএইচসিকে এক্সপ্রেস করে, ঠিক আছে। তো যখনই ক্লাস 1 এমএইচসির সঙ্গে মানে এনকে সেলস ইন্টারঅ্যাক্ট করতে পারে, ঠিক আছে, ওর রিসেপ্টর আছে, কেআইআর রিসেপ্টর বলে, বা CD94, এই নামটা অতটা দরকার হবে না, বাট NKG2 নামটা মনে রাখবি। তো বেসিক্যালি দুটো রিসেপ্টর আছে এমএইচসির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার জন্য, একটা হচ্ছে কেআইআর, একটা হচ্ছে NKG2। তো দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে যদি এই ক্লাস 1 এমএইচসির সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, তাহলে এনকে সেল একটা নেগেটিভ সিগন্যাল পায়। তো এই নেগেটিভ সিগন্যালটা যখন পায়, ও কিন্তু নর্মাল সেলকে কিল করে না, ঠিক আছে। তাহলে পজিটিভ সিগন্যাল কীভাবে পায়, সেটা পজিটিভ সিগন্যালটা পায় হচ্ছে এই এআর রিসেপ্টরটা থ্রু দিয়ে, ঠিক আছে। এআর কতটা বেসিক্যালি অ্যাক্টিভেটিং রিসেপ্টর এই হিসেবে বোঝানো হয়, এবং নর্মাল সেলসের ক্ষেত্রে কিছু এআর লাইগ্যান্ড থাকে। এই এআর আর এআর লাইগ্যান্ডগুলো অতটা ভালোভাবে আইডেন্টিফাইড নয়, কিন্তু এটুকু বোঝা গেছে যে মানে নর্মাল সেলের ক্ষেত্রে কিছু লাইগ্যান্ড থাকে যেগুলো ন্যাচারাল কিলার সেলের অ্যাক্টিভেটিং রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করলে ন্যাচারাল কিলার সেলকে একটা পজিটিভ সিগন্যাল দেয়, ঠিক আছে। তো পজিটিভ সিগন্যাল পেলে কিন্তু এনকে সেলের ওই সেলটাকে কিল করার কথা, কিন্তু যদি সেটা নর্মাল সেল হয় যার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করছে, তাহলে সে একটা নেগেটিভ সিগন্যালও দেয়, এবং নেগেটিভ সিগন্যালটা পজিটিভ সিগন্যালকে ওভাররাইড করতে পারে, ঠিক আছে। এইটা ভালো করে মানে বোঝার দরকার যে এই যে CD94 নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। হ্যাঁ, মানে CD94 বা কেআইআরটা যখন এমএইচসি এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে, ও এনকে সেলের মধ্যে একটা নেগেটিভ সিগন্যাল পাঠায়। ও, আর বলছে এরকম কি কখনো হতে পারে, মানে দুটো রিসেপ্টরই আছে, দুটো সিগন্যালই একসাথে পেলো পজিটিভ? হ্যাঁ, দুটো সিগন্যালই তো একসাথে পাচ্ছে, সেটাই বলছি। নর্মাল সেলের ক্ষেত্রে দুটো সিগন্যালই পায়, কিন্তু এই নেগেটিভ সিগন্যালটার ভেটো পাওয়ার আছে, মানে ইন আ সেন্স নেগেটিভ সিগন্যালটা পজিটিভ সিগন্যালকে ওভাররাইড করতে পারে, ঠিক আছে। সো নর্মাল সেলের থেকে ইভেন তো পজিটিভ সিগন্যাল পায়, কিন্তু যেহেতু নেগেটিভ সিগন্যালটাও পাচ্ছে, তাই জন্য ন্যাচারাল কিলার সেলের কাছে কিন্তু নেগেটিভ সিগন্যালটা বেশি ইম্পর্টেন্ট হয়। টু পুট ইট ইন আ লেমেন্স টার্ম, মানে যেহেতু নেগেটিভ সিগন্যালটা বেশি ইম্পর্টেন্ট হয়, তাই জন্য ন্যাচারাল কিলার সেল নেগেটিভ সিগন্যালটাকে বেশি ইম্পর্টেন্স দেয় এবং নর্মাল সেলটাকে কিল করে না। ভাইরাস ইনফেক্টেড সেলসের ক্ষেত্রে কি হয়, বা এই ক্ষেত্রে মানে জিনিসটা কিন্তু মানে গুলিয়ে ফেলবি না, মানে আমি একটু ভালো করে বোঝ। ভাইরাস ইনফেক্টেড সেলস বা টিউমার সেলস দুটোর ক্ষেত্রেই মানে এটা তো তোরা
অলরেডি দেখে এসেছি যে ভাইরাল মানে বলা হয়েছে যে যে ভাইরাস যে ভাইরাল প্রোটিনস বা ধর মানে টিউমার সেলসের ক্ষেত্রে যে অল্টার্ড প্রোটিনস সেইগুলো ক্লাস 1 এমএসসি দিয়ে রিপ্রেজেন্টেড হয় এবং তার সঙ্গে সিটিএল ইন্টারাক্ট করে এবং সেলটাকে কিল করে। এটা ট্রু, কিন্তু অনেক সময় কি হয় যে ভাইরাল ইনফেক্টেড সেলস বা ক্যান্সার সেলস ওরা কি করে, ওরা একটা চালাকি করে। সেটা করে কি বেসিক্যালি করে, ওরা ক্লাস 1 এমএসসি-কে ডাউন রেগুলেট করে দেয়, ঠিক আছে, যাতে ওদের প্রোটিনসগুলো সেল সারফেসে এক্সপ্রেস না হয় বা সিটিএল যাতে রেকগনাইজ না করতে পারে। তো যখন এই এমএসসিটা ডাউন রেগুলেটেড হয়ে যায় ভাইরাস ইনফেক্টেড সেল বা টিউমার সেলসের ক্ষেত্রে, তখন কি হয়, এই যে নেগেটিভ সিগন্যালটা এটা আর পায় না এনকে সেলস, তখন শুধু পজিটিভ সিগন্যালটাই পায়। তো যখনই এই শুধু পজিটিভ সিগন্যালটা পায় তখন কিন্তু এনকে সেলস মানে টার্গেট সেলটাকে কিল করে। বোঝা গেল? দাদা এটা আরেকবার বলবে? কে মানে নেটটা কেটে গেছিল। আচ্ছা, বেসিক্যালি আচ্ছা তুই কতটা শুনেছিস একটু তাহলে বল। ভাইরাস ইনফেক্টেডটাই একটু বলতে বলছি। হ্যাঁ, যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে মানে তোরা অলরেডি এটা দেখেছিস যে ভাইরাস ইনফেক্টেড সেলস বা টিউমার সেলস, তো সেই সব সেলসের মধ্যে যে অল্টার্ড প্রোটিনস বা ভাইরাল প্রোটিনস সেগুলো বলেছিলাম যে ক্লাস 1 এমএসসি দিয়ে রিপ্রেজেন্টেড হয় সেল সারফেসে, এবং সেটাকে বেসিক্যালি সিটিএল মানে সাইটোটক্সিক টি লিম্ফোসাইটস রেকগনাইজ করতে পারে এবং সেই টার্গেট সেলটাকে কিল করে। অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে যে এই ভাইরাস ইনফেক্টেড সেল বা টিউমার সেলস এরা কি করে, এরা ক্লাস 1 এমএসসি-কে ডাউন রেগুলেট করে যাতে কিনা মানে এই ভাইরাল প্রোটিন বা টিউমার মানে টিউমারোজেনিক যে অল্টার্ড প্রোটিনস সেগুলো সেল সারফেসে এক্সপ্রেসড না হয়। তো এক্সপ্রেস না হলে সিটিএল রেকগনাইজও করতে পারবে না। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে এনকে সেলের মানে মোস্ট ইম্পর্ট্যান্ট রোল বা মেজর যে ইম্পর্টেন্স সেটা, তো যখনই এমএসসি ডাউন রেগুলেটেড হয়ে যায় এবং এই সেলটা সিটিএল এর সার্ভেলেন্সের মধ্যে আর পড়ে না, তখন কি হয়, এনকে সেলস কিন্তু সেই ক্ষেত্রে ফাংশন করতে পারে। কারণ যেহেতু ক্লাস 1 এমএসসি ডাউন রেগুলেটেড এবং ক্লাস 1 এমএসসির এই নেগেটিভ সিগন্যালটা নেই, সো এনকে সেলস তখন কি হয় যে তখন এনকে সেলস শুধু এই পজিটিভ সিগন্যালটাই কিন্তু রিসিভ করে। তো যখন শুধু এই পজিটিভ সিগন্যালটা রিসিভ করে তখন কিন্তু এনকে সেলস এই ভাইরাল ইনফেক্টেড সেলটাকে বা টিউমার সেল যদি হয় টিউমার সেলটাকে কিল করতে পারে, ঠিক আছে। কারণ এই সেলটাকে কিন্তু সিটিএল রেকগনাইজও করতে পারবে না, কিলও করতে পারবে না। তো তাই জন্য এনকে সেলের এত বেশি ইম্পর্টেন্স মানে ইমিউন সিস্টেমে। এই ধরনের সেলকে কিন্তু শুধু এনকে সেলই কিল করতে পারে। তো বেসিক্যালি এনকে সেল দাদা হ্যাঁ বল। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ বলছি এর লাইগ্যান্ড গুলো কখন এক্সপ্রেস করছে? মানে নর্মাল সেল লাইগ্যান্ডগুলো এক্সপ্রেস করে, নর্মালি করে। তাহলে নর্মালি করলে মানে পজিটিভ সিগন্যালটা তো তাহলে যে কোনো সেল দিতে পারে। পজিটিভ সিগন্যালটা যে কোনো সেলই দিতে পারে এবং এনকে সেল বেসিক্যালি সেল টু সেল সার্ভেলেন্স করতে করতেই যায়, ঠিক আছে। যেরকম ধর মানে ওর কোনো রকম স্পেসিফিসিটি থাকে না। না, যেরকম প্রেয়ার হতো না স্কুলে, তো টিচাররা প্রত্যেকটা স্টুডেন্টের কাছে গিয়ে গিয়ে দেখতো, কিছু স্কুলে এগুলো হতো, আমাদের স্কুলে অতটা হতো না, বাট যেসব স্কুলে হতো মানে প্রত্যেক স্টুডেন্টের কাছে গিয়ে গিয়ে দেখতো তাদের হাতের নখ ঠিকঠাক কাটা আছে কিনা, চুল ঠিকঠাক কাটা আছে কিনা, এগুলো দেখতো। সেরকমই এনকে সেলসও কিন্তু প্রত্যেকটা সেলের কাছাকাছি গিয়ে গিয়ে দেখে যে ও এই দুটোই এক্সপ্রেস করছে কিনা, ক্লাস 1 এমএসসি আর এআর লাইগ্যান্ড। যখনই দেখে যে শুধু এআর লাইগ্যান্ডটা এক্সপ্রেস করছে আর ক্লাস 1 এমএসসি কে এক্সপ্রেস করছে না, তখনই সেই সেলটাকে কিল করে দেয়। বোঝা গেল?
তার মানে ইরেসপেক্টিভ অফ ক্লাস ওয়ান এমএসসির সাথে কোনো পেপটাইড লেগে আছে কি নেই অ্যান্টিজেনিক, হ্যাঁ হ্যাঁ, শুধু এক্সপ্রেস করলেই হলো। শুধু এক্সপ্রেস করলেই হলো। মানে এই কেআইআর বা NKG2 যে মানে রিসেপ্টরটা বা প্রোটিনটা এখানে যদি বলি অত না গুলিয়ে দিয়ে, যে প্রোটিনটা ও কিন্তু অ্যান্টিজেনকে বেসিক্যালি ডিটেক্টই করে না, মানে অ্যান্টিজেনের সাথে কোনো ইন্টারাকশনই হয় না, ওর ইন্টারাকশনটা হয় শুধু MHCর সঙ্গে। ঠিক আছে, ওকে ওকে। এবার আমি একটু টেক্সটের মধ্যে কিছু ডিটেলস আছে সেগুলো একটু বলছি, বাট ওই মেনলি কিন্তু জিনিসটা এটাই, মানে পরীক্ষার জন্য এটা মোটামুটি সাফিসিয়েন্ট আমি যেগুলো বললাম। তো এটাকে বেসিক্যালি অপোজিং সিগন্যাল মডেল বলে। ঠিক আছে, মানে প্রথমে এটাকে টু রিসেপ্টর মডেল বলা হয়েছিল, কারণ একটা বেসিক্যালি অ্যাক্টিভেটিং রিসেপ্টর আর একটা NKG2 রিসেপ্টর এরকম। কিন্তু পরে দেখা গেছিল যে এটা জাস্ট দুটো প্রোটিন নয়, মানে অ্যাক্টিভেটিং রিসেপ্টরও অনেক কটা ধরনের হতে পারে, বা এই যে NKG2 KIR এরাও দুটো তিনটে আছে, তো তাই জন্য এটাকে অপোজিং সিগন্যাল মডেল বলে। ঠিক আছে, এবং এই যে অ্যাক্টিভেটিং বা অ্যাক্টিভেশন রিসেপ্টর যেটা মানে যেটাকে AR বলা হচ্ছে, সে তার কিছু মানে মানে কিছু ক্যান্ডিডেটস বেসিক্যালি সি টাইপ লেকটিন হয়। ঠিক আছে, এবং তার মধ্যে এই NKRP1 একটা এক্সাম্পল। এগুলো অতটা না মনে রাখলেও চলবে, আমি জাস্ট একটুখানি বলার জন্য বলছি। এই হ্যাঁ, এইবার এইটা হচ্ছে আমি ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে যে বলেছিলাম যে প্রত্যেকটা NK সেলকে CD16 দিয়ে রেকগনাইজ করা যায়। ঠিক আছে, এবার CD16 এর ইম্পর্টেন্সটা কোথায়? CD16 এর ইম্পর্টেন্সটা এইখানে যে ধর এতক্ষণ তো যেটা বললাম যে টার্গেট সেলের সঙ্গে কনজুগেট করার যে ব্যাপারটা রয়েছে সেটা মানে থ্রু টার্গেট সেলের প্রোটিন এবং NK সেলের রিসেপ্টর দিয়ে হচ্ছে, বাট NK সেল আরও একটা ভাবে মানে টার্গেট সেল কিলিং করতে পারে, সেটা টার্গেট সেলটা মানে ম্যামেলিয়ান সেল হোক বা অন্য কোনো ধরনের সেল হোক। সেটা হচ্ছে যখন ধর একটা টার্গেট সেলের সেল সারফেসে অ্যান্টিবডি বাইন্ড করে আছে। ঠিক আছে, তো অ্যান্টিবডি টার্গেট সেলটাকে বাইন্ড করে ঘিরে ধরে আছে। ঠিক আছে, বেসিক্যালি এটাকে অপশনাইজেশন বলে। তো যখন এই অ্যান্টিবডি প্লাস যে টার্গেট সেল এই কনজুগেটটা তৈরি হয়েছে, তখন এই অ্যান্টিবডিটা কিন্তু এই CD16 এর সাথে ইন্টারাক্ট করতে পারে। বেসিক্যালি CD16টা হচ্ছে অ্যান্টিবডির জন্য একটা রিসেপ্টর, মানে অ্যান্টিবডির যে কনস্ট্যান্ট রিজিয়নটা, ঠিক আছে, সেই কনস্ট্যান্ট রিজিয়নের সঙ্গে CD16 বাইন্ড করতে পারে। যখনই বাইন্ড করে তখন এই NK সেলস কি করে, ওই টার্গেট সেলটাকে কিল করে। ঠিক আছে, মানে বোঝা গেল? এটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড রেকগনিশন অফ টার্গেট সেলস। মানে টার্গেট সেলের সঙ্গে অ্যান্টিবডি বাইন্ড করে আছে, সেই অ্যান্টিবডিটা কনস্ট্যান্ট রিজিয়নটা গিয়ে যখনই NK সেলসের CD16 এর সাথে ইন্টারাক্ট করছে, তখনই NK সেলস ওই টার্গেট সেলটাকে কিল করে দিচ্ছে। ওকে, এবং আরো দু তিনটে প্রোটিনের নাম দিয়েছে, এগুলো মনে রাখার দরকার নেই। আচ্ছা, এই মানে ইনহিবিটরি রিসেপ্টরস গুলো দুটো ক্লাস আছে, মানে সেটা যদি না মনে রাখতে পারিস অতটা অসুবিধা নেই, বাট মনে রাখতে পারলে ভালো। একটা হচ্ছে সি টাইপ লেকটিন ইনহিবিটরি রিসেপ্টরস CLIR, আর একটা হচ্ছে IG সুপার ফ্যামিলি ইনহিবিটরি রিসেপ্টরস বা ISIR। ঠিক আছে, তো এই দুটো ক্লাস নেম বেসিসে যদি নাও মনে রাখতে পারিস চলবে, কিন্তু ওই স্পেসিফিক দুটো যে এক্সাম্পল মানে ফিগারে দেওয়া আছে, মানে KIR আর NKG2, এইটা কিন্তু মনে রাখবি, এইটার থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, আচ্ছা, এই হলো গিয়ে পুরো
মানে সেল মেডিয়েটেড কিলিং কিভাবে হয় সেটা পুরো ব্যাপারটা, মানে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট কিভাবে কিল করে, কিভাবে রেকগনাইজ করে, আর এনকে সেলস কিভাবে কিল করে আর কিভাবে রেকগনাইজ করে। এবার তাহলে তোরা বলবি যে আর সেলসগুলোর কি হলো, কারণ কিছু নন স্পেসিফিক সেলসের কথাও বলা হয়েছিল, যেমন ম্যাক্রোফাজ, ইওসিনোফিল, বেসোফিল, সরি ম্যাক্রোফাজ, নিউট্রোফিল আর ইওসিনোফিল। তো তাদের যে কিলিং এর প্রসিডিওর বা তারা কি করে এক্স্যাক্টলি, সেগুলো কয়েকটা সাবসিকুয়েন্ট চ্যাপ্টার্সে আসবে, ঠিক আছে? তো বেসিক্যালি মানে মেজরলি কয়েকটা পরের কিছু চ্যাপ্টার্সে আসবে আরো ভালোভাবে। তো এই সেল মেডিয়েটেড কিলিংটা কিন্তু এই চ্যাপ্টারটাই বা এফেক্টর রেসপন্সটা কিন্তু এই চ্যাপ্টারেই শেষ হয়ে যাবে না। সাবসিকুয়েন্ট কয়েকটা চ্যাপ্টারে দেখবি এই সেল মেডিয়েটেড কিলিং এর ব্যাপারে আরো কিছু মানে ঠিক ইনফরমেশন বলবো না সেগুলোকে, বাট আরো কিছু বেশি আন্ডারস্ট্যান্ডিং তোরা পাবি, ঠিক আছে? মানে ব্রডার একটা অ্যাসপেক্ট পাবি। ওকে, এই চ্যাপ্টারটা হচ্ছে বেসিক্যালি একটা জিস্ট দেওয়া, মানে এক্স্যাক্টলি কি হয়, সেল মেডিয়েটেড কিলিং বলতে কি বোঝায়। আচ্ছা, এবার এখানে একটা ছোট জিনিস আছে, সেটা মানে একটা কি বলবো, মানে জাস্ট একটা ছোট পার্ট সেল মেডিয়েটেড কিলিং এর, সেটা হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি, ঠিক আছে? এটার ব্যাপারে একটু আগেই কথা বললাম যদিও, বাট মানে আরেকবার একটু ভালোভাবে বলে দিচ্ছি। সেটা হচ্ছে এখানে অনেক ডিটেলসে অনেক কিছু লেখা আছে, অত না মনে রাখলেও চলবে বা অত না পড়লেও চলবে। আর এই জিনিসটা পড়তে হবে না, এই এক্সপেরিমেন্টাল অ্যাসেসমেন্ট অফ সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি কেউ যদি পড়তে চাস পড়তে পারিস, বাট না পড়লেও চলবে। আচ্ছা, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি বা এডিসিসি জিনিসটা কি, সেটা হচ্ছে যে ধর একটা এই যে টার্গেট সেল, এর তো বিভিন্ন রকম সেল সারফেস প্রোটিনস আছে, তো সেগুলো প্রত্যেকটার এক একটা করে মানে এক বা একাধিক এপিটোপ আছে যেখানে গিয়ে অ্যান্টিবডিটা বাইন্ড করতে পারে। তো টার্গেট সেলসের বিভিন্ন প্রোটিনসে তার বিভিন্ন অ্যান্টিবডি বাইন্ড করে আছে। তো যাই অ্যান্টিবডি বাইন্ড করে থাকুক না কেন, তার কনস্ট্যান্ট রিজিয়নটা তো মোটামুটি সিমিলার সমস্ত অ্যান্টিবডির ক্ষেত্রেই। তো এই কনস্ট্যান্ট রিজিয়নটাকে বাইন্ড করার জন্য বিভিন্ন মানে এফেক্টর সেলসের রিসেপ্টর থাকে, এবং নট নেসেসারিলি রিসেপ্টরগুলো সব কিন্তু একই হয়, মানে সবার ক্ষেত্রে একই রিসেপ্টর থাকে, ঠিক আছে? প্রত্যেকের ক্ষেত্রে কিছু না কিছু আলাদা আলাদা রিসেপ্টরসও মানে থাকতে পারে, যেমন এনকে সেলসের ক্ষেত্রে বললাম CD16 থাকে। তো এই এনকে সেলস, ইওসিনোফিল, নিউট্রোফিল, ম্যাক্রোফাজ, এদের প্রত্যেকেরই এই অ্যান্টিবডিটা বাইন্ড করার জন্য রিসেপ্টর থাকে, এবং প্রত্যেকেই যখন এই মানে টার্গেট সেলের সঙ্গে বাউন্ড অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করে, ঠিক আছে, তখন কি হয়, এরা প্রত্যেকেই কিছু এফেক্টর মলিকিউলস সিক্রেট করে টার্গেট সেলটাকে কিল করার জন্য। এবার তোরা বলবি যে এই যে অ্যান্টিবডি, সেটা তো মানে অ্যান্টিবডি রিসেপ্টরের সঙ্গে মানে এফসিআর বেসিক্যালি বলে ওটাকে। তো এফসিআর রিসেপ্টর মানে ফ্র্যাকশন কনস্ট্যান্ট রিসেপ্টর, ঠিক আছে? এফসি কথাটা অ্যান্টিবডির জন্য আসে আর আরটা রিসেপ্টরের জন্য আসে। তো এই এফসিআর এর সঙ্গে বাইন্ড করে যেতেই পারে, মানে এটার সঙ্গে কনজুগেট হওয়ার কি দরকারটা মানে বা এটা কন্ট্রোল হয় কিভাবে, সেটা যখন আমি পরের চ্যাপ্টারটা বলবো, মানে যখন আমি ওই হাইপার সেন্সিটিভিটির কথাটা মানে চ্যাপ্টারটা ডিসকাস করবো, তখন আরো ভালো করে বোঝাবো জিনিসটা। বেসিক্যালি এখানে এরকম একটা অ্যান্টিবডি বাইন্ড করলেই হয় না, এখানে দুটো অ্যাটলিস্ট অ্যান্টিবডিকে একসাথে পরপর দুটো রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে হয়, ঠিক আছে? তবেই কিন্তু সিগন্যালটা পাস অন হয় সেলের মধ্যে। তো তাই জন্য এরকম মানে চারিদিকে তো অ্যান্টিবডি ঘুরে বেড়াচ্ছে, হঠাৎ করে একটা অ্যান্টিবডি এর সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে গেলেই হয় না ওরকম। এনিওয়ে, সেটা আমি পরে ডিটেলসে বলছি। আপাতত সিম্পলিফাইড
পিকচারে এটা দেখানো হয়েছে যে অ্যান্টিবডির সঙ্গে যখন ইন্টারঅ্যাক্ট করছে তখন বিভিন্ন রকম মানে বিভিন্ন সেল বিভিন্ন রকম মলিকিউল সিক্রেট করে। ন্যাচারাল কিলার সেল যেমন পারফোরিন গ্রানজাইম সিক্রেট করে, টিএনএফ সিক্রেট করে। বেসিক্যালি টিএনএফটা সেলের অ্যাপোপ্টোসিসই করে ফ্যাস লাইগ্যান্ডের মতো। মানে ফ্যাস লাইগ্যান্ড বেসিক্যালি টিএনএফ ফ্যামিলিরই একটা প্রোটিন, ঠিক আছে। নিউট্রোফিল যেমন লাইটিক এনজাইম সিক্রেট করে, ঠিক আছে, যেগুলো সেল লাইসিসে হেল্প করে। ইওসিনোফিল পারফোরিন গ্রানজাইম সিক্রেট করে, লাইটিক এনজাইমসও সিক্রেট করতে পারে। ম্যাক্রোফাজ টিএনএফ সিক্রেট করে, লাইটিক এনজাইম সিক্রেট করে। তো বিভিন্ন সেলস মিক্সচার অফ বিভিন্ন রকম ইফেক্টর মলিকিউল সিক্রেট করে। তো এই জিনিসটাকে মানে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি বলে। এবং এই জিনিসটা অ্যান্টিবডির চ্যাপ্টারেও আছে শুরুতে, সেটা আমি পরে মানে যখন পুরো ব্যাপারটা হয়ে যাবে ইমিউনোলজি তখন একবার জিস্ট ফর্মে বলে দেবো, কারণ ওটা অতটা মানে জটিল জিনিস কিছু না। তোরা অ্যান্টিবডি বেসিক জিনিসটা সবাই জানিস, তাই জন্য ওটাকে শুরু করিনি এখনো। তো ওখানেও তোরা এই জিনিসটা পাবি, এখানেও পেলি। বাট এই এডিসিসি জিনিসটা কিন্তু মানে কনসেপ্টটা মাথায় রাখবি, কারণ এটার থেকে কোশ্চেন আসে, ঠিক আছে। আচ্ছা, এবার এই চ্যাপ্টারটা এখানে গিয়ে শেষ হচ্ছে, ওকে। কারণ বললাম যে এক্সপেরিমেন্টাল জিনিসটা আমি পড়াচ্ছি না, যদি কারোর দেখার হয় মানে নিজে একবার দেখতে পারিস। বাট এটার থেকে ওরকমভাবে কোশ্চেন আসে না খুব একটা। আচ্ছা, এবার বল যে কারোর কোনো মানে ডাউট বা কিছু আছে কিনা, এতক্ষণ যা পড়ালাম তার উপরে কোনো কোয়ারি আছে কিনা। আছে কিছু? দাদা, হ্যাঁ বল। বলছি যে ওই তুমি যখন ওই পাথওয়ে গুলো ডিসকাস করছিলে না, যে দুটো পাথওয়ে, একটা হচ্ছে প্যাসেল আর ফ্যাট ডেথ রিসেপ্টরকে অ্যাক্টিভেট করে একটা দিকে তোমার ক্যাসপেজাইটকে অ্যাক্টিভেট করছে, আর একটা দিকে তোমার গ্র্যানজাইমস পরফোরিন মিডিয়েটেড হচ্ছে। তো ওই দুটো কি সাইমালটেনিয়াসলি কাজ করে না, যে কোনো একটা পয়েন্ট অফ টাইমে একটা একটা না, দুটো সাইমালটেনিয়াসলি কাজ করতে পারে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। বেসিক্যালি যত রকম ভাবে জিনিসটাকে অ্যাম্পলিফাই করা যায়, আচ্ছা, তো এরকম না এক্সক্লুসিভলি কাজ করে, দুটো একসাথেই কাজ করে। ঠিক আছে। আচ্ছা, তো আমি যেগুলো পড়ালাম সেগুলো তোরা একটু মানে ভাব বা কি বলবো পড়তেও পারিস আরেকবার। তো আমি এখানে একটা 10 মিনিটসের ব্রেক নিচ্ছি, তারপরে আবার নেক্সট চ্যাপ্টারটা শুরু করব, ঠিক আছে। নেক্সট চ্যাপ্টারটা হাইপার সেন্সিটিভিটিটা আমি আগে পড়িয়ে নেব। ক্রোনোলজিক্যালি যদি আমি মানে পিডিএফ এর হিসেবে দেখি, তো এর জাস্ট নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে লিউকোসাইট মাইগ্রেশন এন্ড ইনফ্লামেশন। তো এটা আমি পরে করাবো, আগে হাইপার সেন্সিটিভিটিটা পড়িয়ে নিচ্ছি, কারণ দেখবি অনেক জিনিস এটার সাথে রিলেট করতে পারবি, ঠিক আছে। তো আমি 10 মিনিটসের ব্রেকটা নিচ্ছি, তারপরে আবার জয়েন করব। তো মোটামুটি এখন 9:55, তো 10:05 দিকে জয়েন করব।